আমরা আজকে বেন্টোটা থেকে নেগম্ব চলে যাব। তার আগে আমরা জাফরি বাওয়ার বাসা ঘুরে তারপরে যাব। তো বেন্টোটাতে আমাদের রিসর্টটা খুব সুন্দর ছিল। সকালবেলা উঠে আমরা আরেকটু দেখে নিচ্ছিলাম। এইটা হচ্ছে জাফরি বাওয়ার আম আ এবং এইটাকে এখানে আসলে কপি করা হয়েছে। অরিজিনাল ডিজাইনটা এখানে নেই। এবং এটা জাফরি বাওয়ারই ইনস্ট্রাক্টেড বা ডিজাইন করা একটা রিসর্ট ছিল। আমরা খুব সুন্দর একটা সময় এখানে কাটিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি লুলু গঙ্গাতে। লুলু গঙ্গা হচ্ছে জাফরি বাওয়ার বাসা বা হলিডে কটেজ বলতে পারেন, যেখানে সে এসে প্রায় থাকতো। খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু এটা অনেক দূরে এবং বেশ বন জঙ্গল পার হয়ে যেতে হয়। রাস্তা খুবই চিকন ছিল। তবে পরে আমরা বুঝতে পারলাম যে আমরা মেইন রোড না দিয়ে আমরা একটা শর্টকাট রোডে এসেছিলাম বলে এরকম লেগেছে। সো এটা আসলে একটা গ্যারেজ ছিল, যেটাকে এখন একটা ক্যাফে করা হয়েছে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে জাফরি বাওয়ার পুরো বাসাটা দেখতে। এটা তার অফিস কক্ষ ছিল এবং আমাদেরকে একজন গাইড পুরোটা সময় এটা দেখালেন এবং এটার জন্য কিন্তু আসলে আপনার $20 করে পার পারসন একটা চার্জ দিতে হয়। সো এখানে আপনি থাকতেও পারবেন। অল্প কিছু রুম রয়েছে এখানে, সেগুলোতে থাকা যায়। তবে বেশিরভাগ সময় এখানে ফরেনাররাই থাকে এবং এটা বেশ এক্সপেন্সিভ। এই ফ্লোরটা কিন্তু টাইলস দিয়ে করা না, এটা কিন্তু রং দিয়ে করা। সো উনি আমাদেরকে দেখাচ্ছিলেন, উনি গাইড ছিলেন যে জাফরি বাওয়া বিভিন্ন জায়গায় এইরকম বেল রেখেছে, যেখান থেকে সে বেল দিয়ে দিয়ে মানুষজনকে বা তার সহযোগীদেরকে ডেকে আনেন। সেই সময় এই যে সুইচ বোর্ডকে ঢাকার জন্য সেই ধরনের একটা ইন্টারেস্টিং ডিজাইন স্ট্রাকচার তৈরি করেছিলেন, যেগুলো আসলেই খুব সুন্দর। এরপর আমরা পুরো বাগানটা ঘুরে দেখলাম। আপনাদেরকে এখন আমি জাফরি বাওয়াকে নিয়ে অল্প কিছু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে জাফরি বাওয়া একজন আর্কিটেক্ট, কিন্তু উনি আসলে একজন লয়ার ছিলেন। পরে এই আর্কিটেকচারের উপর উনার আগ্রহ তৈরি হওয়াতে উনি অক্সফোর্ড থেকে যেয়ে এটার উপরে ডিগ্রি নিয়ে আসেন। 20th সেঞ্চুরির মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আর্কিটেক্ট বলা হয় হচ্ছে জাফরি বাওয়াকে। জাফরি বাওয়ার জন্ম শ্রীলঙ্কাতেই। 1954 থেকে 1957 সাল, এই সময়টা উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আর্কিটেকচারের উপর পড়াশোনা করেন। বাওয়ার জীবনে বাওয়া প্রায় 200-র মতো অরিজিনাল ডিজাইন করেছেন এবং এই লুলু গঙ্গাতে সে তার হলিডে হোম হিসেবে দেখা হয়। এখানে সে প্রায় এসে থাকতেন। তবে যখন শেষ বয়সের দিকে তিনি প্যারালাইসিস হন, তারপর থেকে এখানে প্রায় পুরোটা সময় উনি ছিলেন। খুব সুন্দর করে কয়েকটা লেয়ারে উনি এই বাগানটা করেন। প্রায় 9টা লেয়ারে এই বাগানটা করা। এইটার একপাশে হচ্ছে নদী, বেন্টোটা নদী, এবং যাতে এই বেন্টোটা নদীর দৃশ্যটা পাহাড়ের উপর থেকে, মানে যেখানে উনি থাকছেন ওখান থেকে পুরোপুরি দেখা যায়। এজন্য উনি লেয়ারে, লেয়ারে গাছ কেটে এমনভাবে একটা আ অবস্থা তৈরি করেছে যাতে দেখা যায়। এবং এরকম বিভিন্ন জায়গায় তার বসার বিভিন্ন বেঞ্চ রয়েছে। যেখানে সে সকালবেলায় চা খেয়ে এসে একটা জায়গায় বসতেন বা তার ব্রেকফাস্ট এক জায়গায় দেয়া হতো, ইভনিং এর চা এক জায়গায় দেওয়া হতো। এরকম বিভিন্ন জায়গায় তিনি বসতেন, সেইসব জায়গায় বেল রয়েছে। এটা উনার প্রিয় একটা ফার্ন গাছ, যেটা দেখতে ময়ূরের মতো আরকি। ময়ূরের পাখার মতো তার রং। এই আ শ্রীলঙ্কাতে এসে আমি বড়, বড় জায়গায় অনেক মটকা দেখেছি। পরে এটার এই ইতিহাসটা এখান থেকে জানলাম। সেটা হচ্ছে যে আম আ চীন থেকে মটকাতে করে বিভিন্ন জিনিস এখানে আম আমদানি করা হতো। তো এই মটকাগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকতো বা নষ্ট হতো। আ বাওয়া সেটাকে এখানে আসলে ডিজাইন হিসেবে ইনক্লুড করেন এবং আমরা ১ম কলম্বোতে যেই হোটেলে ছিলাম সেইখানে এই আ মটকা দিয়ে অনেক ডিজাইন করা আছে। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে মানুষজন যাতায়াত করত। এতে বাওয়া এখানে বসে এই যে ভিউটা দেখতেন, এটার একটা ইন্টারাপশন হতো। সেই কারণে বাওয়া করেছিলেন কি, রাস্তাটাকে মাঝখান দিয়ে কেটে নিচে নামিয়ে দিয়েছিলেন। যাতে উনি তার বাসা থেকে বসে এই যে শেষ সীমান্ত পর্যন্ত তাকিয়ে দেখেন, সেখানেও যেন কোনোভাবে ইন্টারাপশন না হয় কোনো দৃশ্যের। এবং এই নদীর পাড়ে একটা সরকারি অফিস ছিল, যেটার ছাদটা ছিল সুন্দর না। উনি সেখানে ছাদ পাঠিয়ে দিয়েছিলেন নিজের তৈরি করা। যাতে উনার ওই দৃশ্যটাও দূর থেকে যে উনি ছাদটা দেখেন, সেটাও যেন খুব সুন্দর একটা ছাদ হয়। সো উনি খুবই পার্টিকুলার ছিলেন প্রত্যেকটা জিনিসে এবং আমার ধারণা উনার ADHD ছিল। কোনো জিনিসই ব্যাকাতেনা পছন্দ করতেন না। সবকিছু স্ট্রেইট এবং সুন্দর সিনক্রোনাইজেশন এ থাকতে হবে। এই যে এখানে বসে উনি ওই যে
বাইরে ছাদটা দেখতো সেইটা। সো এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমরা বের হয়ে চলে গেলাম হচ্ছে আরেকটা রিসর্টে। সেখানে আমরা লাঞ্চ করব। এই যে বেরুয়ালাতে, এটা সিনামন ব্র্যান্ডেরই আরেকটা হোটেল। সেটা আমরা দেখতে গেলাম যে নেক্সট টাইম আসলে এখানে যদি থাকি আমরা তাহলে এটা দেখতে কেমন সেটা একটু দেখে যাই। সো এগুলো সবই কিন্তু বাওয়ার আসলে ডিজাইনের একটা ইমপ্যাক্ট এখানে রয়েছে। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম। জাফরি বাওয়া ২০০৩ সালের ২৭ মে প্রায় 83 ইয়ার্সে মারা যান এবং এই শ্রীলঙ্কাতে অনেক জায়গায় তার একটা প্রভাব রয়েছে ডিজাইনে। তাকে আসলে পুরোপুরি শ্রীলঙ্কান বলা যায় না। তার মা হচ্ছেন স্কটিশ, বাবা হচ্ছে পার্সি এবং শ্রীলঙ্কান মিক্সড। সো আসলে সে অনেকগুলো কালচারের মিক্সড একটা মানুষ এবং তিনি অনেক লম্বা ছিলেন, প্রায় ৬ ফুটের উপরে। জাফরি বাওয়া বিয়ে করেননি, তার কোনো সন্তান নেই। তো তার এইসব প্রপার্টি সবকিছু একটা ট্রাস্টের আন্ডারে আছে। ট্রাস্টই সবকিছু দেখেন। এই হোটেলগুলো থেকে শুরু করে এবং তার এই লুলুগঙ্গার বাসা সবকিছুই। এরপর আমরা চলে গেলাম হচ্ছে রাতে এই হোটেলে থাকার জন্য। আমরা খুব অল্প সময়ের জন্য হোটেলে ছিলাম। এটা হচ্ছে নিগম্বতে। এখান থেকে এয়ারপোর্ট অনেক কাছে। তো রাত ৩ টায় উঠে আমরা এয়ারপোর্টে চলে যাব। তার আগে আমরা ছাদে গেলাম, যেখানে একটা বার আছে এবং ওখানে গান হচ্ছিল। সো কিছুটা সময় আমরা এখানে কাটালাম। আমার ছেলে রুমেই ছিল। শ্রীলঙ্কার ১৮ দিনের এই ট্যুরটা খুব সুন্দর কাটল।